আইএমএফ এর পরামর্শে কাটছাঁট হচ্ছে আগামী বাজেটের আকার, ঋণ নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তাগিদ। আমাদের আর্থিক খাত আরও ছোট, তো এই ছোট আর্থিক খাত, ছোট রাজস্ব, এটা দিয়ে আমার বড় বাজেট করার কোনো সম্ভাবনা নাই। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য জানতে চায় বাংলাদেশ ব্যাংক। সিআইবিতে রিপোর্ট দিতে হবে মাসের প্রথম দিনে। ঈদকে সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করছেন সিরাজগঞ্জের খামারিরা। সুস্বাস্থ্য নিশ্চিতে নজর প্রাণী সম্পদ বিভাগে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। চলতি অর্থ বছরের তুলনায় মূল বাজেটের আকার বাড়তে পারে 5 ভাগ, তবে অতীতে এই বৃদ্ধির হার ছিল 10 ভাগেরও বেশি। অর্থের সংকুলান না থাকায় নেওয়া হচ্ছে এমন সংকোচনমুখী সিদ্ধান্ত। বাজেট ছোট রাখার পরামর্শ দিয়েছে ঋণদাতা সংস্থা আইএমএফ। বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থের সংস্থান না করে ঋণের অর্থে বাজেট বাস্তবায়ন করা ঠিক হবে না। একেবারে শেষ পর্যায়ে বাজেট তৈরির কাজ। শুল্কায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে চলছে ব্যস্ততা। নানামুখী আর্থিক সংকটের মধ্যে এসেছে বাজেট। মুদ্রাবাজারে অস্থিরতা, অভ্যন্তরীণ আয়ে দুরবস্থা, ব্যাংক খাতে সংকট, উন্নয়ন কাজে স্রোতগতি আর্থিক খাতকে চাপে ফেলেছে। এমন এক প্রেক্ষাপটে 2024-25 অর্থ বছরের বাজেটের আকার তেমন বাড়াতে চায় না সরকার। প্রতি বছর যে হারে বাজেট বৃদ্ধি পায়, এবার বাড়ছে তার চেয়েও কম। অর্থাৎ বাজেটের আকার দাঁড়াতে পারে 8 লাখ কোটি টাকার চেয়েও কম। আমি মনে করি যে 8 লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশের কনটেক্সটে কোনো বড় আকারের বাজেট না, এটা 13-14% বাজেট। তো এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই, কিন্তু সেটাও আমরা ফাইন্যান্সিং করতে পারছি না। আমাদের আর্থিক খাত আরও ছোট, তো এই ছোট আর্থিক খাত, ছোট রাজস্ব, এটা দিয়ে আমার বড় বাজেট করার কোনো সম্ভাবনা নাই। বাজেট বাস্তবায়নে আর্থিক টানাপোড়েনে আছে সরকার। ব্যাংক ব্যবস্থা এবং বৈদেশিক উৎস থেকে বাড়ছে ঋণ নেওয়ার প্রবণতা। ব্যাংক খাত থেকে ঋণ নির্ভরতা বাড়ায় বঞ্চিত হচ্ছে উদ্যোক্তা, থমকে যাচ্ছে বিনিয়োগ। টাকা ছাপিয়ে সংকট সামাল দেবার উদ্যোগ উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। ডিপোজিট মোবিলাইজেশন হওয়া উচিত 2.5 লক্ষ কোটি টাকা, 3 লক্ষ কোটি টাকা, সেটা হয় না, 1.5 লক্ষ হয়। 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা যদি সরকার নিয়ে যায় তাহলে ব্যক্তি খাতে থাকে না। 2.5 লক্ষ 3 লক্ষ কোটি টাকা হলে পরে কোনো অসুবিধা হতো না, সরকারও নিত, ব্যক্তি খাতও পেত। তো এখানে একটা টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। এই কারণে সরকারের বাজেটের, এটার একটা বাজেটারি একটা রিলেশনশিপ আছে যে বাজেটকে তাহলে আমাকে ছোট আকারে করতে হবে। কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না অভ্যন্তরীণ আয়। বাজেট বাস্তবায়নে রাজস্ব খাতকে ঢেলে সাজাতে পরামর্শ দিয়েছে আইএমএফ। বলা হচ্ছে, আদায় বাড়ানো না গেলেও কেন দেওয়া হচ্ছে উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা। কতখানি ট্যাক্স এক্সপেন্ডিচার বা যেটাকে বলা হয় সরকার যেসব ছাড় দিয়েছে, কর ছাড়, সেই কর ছাড়গুলো কমাতে পারবে সেটা আমি জানি না, কিন্তু 25-30 হাজার কোটি, 40 হাজার কোটি টাকা যেখান থেকে সরকার কমাতে পারত, সেটা সরকারের কাজে লাগতো। উদীয়মান অর্থনীতিতে অস্থিরতা স্বাভাবিক বলে মনে করেন সরকারের এই নীতি নির্ধারক। তার মতে, সংকট সামাল দেবার উদ্যোগ চলমান আছে। আমাদের মতো ইকোনমি যেটা বাংলাদেশের, আমাদের যে অর্থনীতি প্রবৃদ্ধির একটা ঢেউয়ের মধ্যে আছে গত 2-2.5 দশক যাবৎ, এবং মোটামুটি আমরা একটা পর্যায়ে পৌঁছে গেছি, স্বীকৃত এখন। সুতরাং আমাদের মধ্যে কাপড়টা বেশি হবে। আগামী 6 জুন ঘোষণা করা হবে সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবিতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুনের তথ্য জুলাইয়ের প্রথম দিনে রিয়েল টাইমে রিপোর্ট করতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা জারি করা হয়েছে। 12 মার্চে
ইচ্ছাকৃত খেলাপি চিহ্নিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। 9 এপ্রিলের মধ্যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ ইউনিট গঠন করা হয়েছে। ব্যক্তি বা কোম্পানি যে কেউ ইচ্ছাকৃত খেলাপি হতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে এবং মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কেউ ঋণ নিলে তা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হবে। এছাড়া যে উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়েছে তার বাইরে অন্য কাজে অর্থ ব্যবহার করলেও তা চিহ্নিত হবে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে। ইচ্ছাকৃত খেলাপির বক্তব্য, 14 দিনের মধ্যে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন অনিয়ম রোধ না করায় খেলাপির পরিমাণ বাড়ছে। দায়িত্ব নেবেন বোর্ড ম্যানেজমেন্ট, কিন্তু আপনার কোনো দায়বদ্ধ থাকবেন না। এই সুশাসনের এই অভাব থেকেই কিন্তু এই খেলাপিটার সুযোগ বেড়েছে। শুধু কি খেলাপি, এর মধ্যে কিছু লুটপাটের ঘটনা ঘটেছে এবং সেগুলো অনেক বড়, এবং খেলাপির চেয়ে ওটা আরও খারাপ যে ওই টাকাগুলো নাও আসতে পারে। এবারের এসএমই মেলাতে বেশ ভালো সাড়া পাচ্ছেন বিক্রেতারা। বলছেন, ছুটির দিন হওয়াতে বেলা গড়ালে ক্রেতা সমাগম আরও বাড়বে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিন। এই মেলা নিয়ে এখানকার আয়োজক যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, আয়োজকরা বলছেন যে একদিকে দেশীয় বাজার ধরার প্রচেষ্টা, অন্যদিকে বৈশ্বিক বাজারে যে হাতছানি আমাদের দেশীয় পণ্যের, এই দুই সম্ভাবনাকে কাজে লাগাতেই মূলত তাদের এই আয়োজন। এবং সেই আয়োজনের যে লক্ষ্য সেটি কিন্তু তারা মনে করছেন যে প্রায় 3 দিন যে মেলা হয়েছে তার মধ্যে অনেকটা হয়েছে, কারণ এখানে দেশি এবং বিদেশি যারা ক্রেতা আছেন উভয়েরই কিন্তু এখানে উপস্থিতি আছে। সেই দিক থেকে বিবেচনা করলে আয়োজকরা মনে করছেন তারা যে উদ্দেশ্য নিয়ে মেলাটি আয়োজন করছেন সেখানে তারা অনেকটাই সফলতার পথে হাঁটছেন। এখানে যে ধরনের পণ্যগুলি আছে তা এবং সেই কৌশল থেকে কিন্তু তারা এবার একটি পন্থা অবলম্বন করেছেন। অন্যান্যবার যেটি হয় দেখা যায় যে উদ্যোক্তারা অনেক সময় দেখা যাচ্ছে বিদেশি পণ্য বা বিভিন্ন পার্শ্ববর্তী দেশের পণ্য বা চায়না পণ্য সেগুলো নিয়েও কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং সেগুলো বিক্রি করেন। কিন্তু এবার কিন্তু আয়োজকরা সেই জায়গাটা বেশ কঠোর ব্যবস্থা নিয়েছেন, যাতে কোনো বিদেশি পণ্য বা বিদেশি পণ্যের মোড়কে দেশি পণ্যের নামে বিদেশি পণ্য চালিয়ে দেয় সেই জায়গাটা যেন না হয়, এবং সেখানে যেন ক্রেতা যেন প্রতারিত না হয় এবং বিক্রেতারাও যেন সঠিকভাবে পণ্যটা বিক্রি করতে সেটি নিশ্চিত করেছেন আয়োজকরা। স্মৃতি, রবিন, মেলায় বেশ ভালো আয়োজন দেখতে পাচ্ছি আমরা, তো মেলায় সারা কেমন দেখতে পাচ্ছেন? দর্শনার্থীরা কি বলছেন এই ব্যাপারে? এখানে যারা অংশ নিয়েছেন বিভিন্ন স্টল নিয়ে তারা কিন্তু বলছেন যে আজকে মেলার 3য় দিন, তবে 4র্থ দিন, তবে আজকে ছুটির দিন থাকে তারা মনে করছেন যে আজকেই তারা সবচেয়ে ভালো বেচা কেনার একটা উপলক্ষ পাবেন। এবং সকাল থেকে কিন্তু অন্য দিন মেলা 10টার সময় চালু হলো, আজকে ছুটির দিন থাকে 11টার পর শুরু হয়েছে, এবং তারা বলছেন যে দিনের শুরুতেই তারা খুব ভালো ক্রেতা সাড়া পাচ্ছেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন, মেলার জিনিসপত্র কিনছেন। মূলত এখানে আমাদের দেশীয় উদ্যোক্তাদের যেসব চামড়াজাত পণ্য আছে, হস্তশিল্প আছে, কাপড়ের পণ্য আছে এবং মাটির তৈরি তৈজসপত্র আছে, এগুলোর প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি। এছাড়া গৃহস্থালী যে সামগ্রী আছে সেগুলো কিন্তু মেলাতে তারা স্থান দিয়েছেন। এখানে তারা বলছেন যে এই পণ্যগুলো অনেক পণ্যই আছে যা আসলে ক্রেতারা বাজারে ঠিক মতো পান না বা ঠিকভাবে বাজারজাত হয় না, যে কারণে তারা কিন্তু বাধ্য হন বিদেশি পণ্য কিনতে। এ কারণে এবার তারা কিন্তু কোথায় কোথায় পণ্যগুলো বিক্রি করেন, কোথায় কোথায় পাওয়া যাবে সেটিও যেমন তুলে ধরছেন, পাশাপাশি তারা এখানেও পণ্য ধরছেন। তবে এখানে উদ্যোক্তাদের সাথে একটা কথা বলছি, তারা কিছু সমস্যার কথা বলেছেন। সেটি হচ্ছে যে এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা একটা সমস্যার মধ্যে পড়েন, সেটি হচ্ছে পুঁজির সংকট এবং পণ্যের বাজারজাতকরণের একটা সমস্যার মধ্যে আছেন। সেই পণ্যের বাজারজাতকরণের সমস্যাটা তারা কিন্তু মনে করছেন এ ধরনের মেলার আয়োজনের মধ্যে অনেকটাই কেটে যাবে। স্মৃতি, রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ শুরু হবে শুক্রবার থেকে। এর আগে গত 16 মে থেকে চলতি সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। শুরুর দিনে আটিগুটি এবং মুম্বাই আম সংগ্রহ করা শুরু হবে। এবার আবহাওয়ার তারতম্যে আম উৎপাদনে কিছুটা ঘাটতির সংখ্যা দেখা দিয়েছে। অন্যান্য বারের তুলনায় ফলনও হয়েছে বেশ কম, তাই বাজারে আমের দামও খানিকটা বেশি। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার হিমসাগর আম পাওয়ার পর 30 মে ল্যাংড়া আম সংগ্রহ করা হবে। 7 জুন আম্রপালি, 15 জুন থেকে ফজলি এবং 1 জুলাই থেকে আশিনা বাড়িচার জাতের আম বাজারজাত শুরু হবে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, পাইকারদের আনাগোনা আসলে এখানে কেমন দেখতে পাচ্ছেন, এবং আরেকটি বিষয়, আমের দর এখানে কেমন? স্মৃতি, গত 16 মে চুয়াডাঙ্গার উৎপাদিত
আটি, গুটি এবং বোম্বাই আম দিয়ে আমের এই সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। আগামী শুক্রবার থেকে চুয়াডাঙ্গার যে হিমসাগর, অর্থাৎ চুয়াডাঙ্গা সব থেকে সুস্বাদু বিখ্যাত চাহিদা সম্পন্ন যে আম, হিমসাগর আম সংগ্রহ শুরু হবে। সেই হিমসাগর আম সংগ্রহের জন্যই কিন্তু আসলে চাষিরা এক প্রকার অপেক্ষায় থাকেন, ব্যাপারীরাও ঠিক সেরকমভাবে অপেক্ষায় থাকেন। তারা আর কিছুদিন পরেই কিন্তু এই চুয়াডাঙ্গার বাগানগুলোতে আসবেন, তাদের আনাগোনা বাড়বে, ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে যেই প্রক্রিয়া সেটিও শুরু হবে। আমরা বাগানগুলো ঘুরে দেখছিলাম সকাল থেকেই যে এখন আসলে যেহেতু আটে, গুটে এবং বোম্বাই আমের যেই সংগ্রহ কার্যক্রম সেটি চলছে। এরপরে হিমসাগর সহ যেই আরও 4টি জাত রয়েছে সেগুলো সংগ্রহ হবে। এবার 2304 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 30,000 মেট্রিক টন আম। স্মৃতি। জিসান, অনেক ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করা হচ্ছে, তবে গরমে নিতে হচ্ছে পশুর বাড়তি যত্ন। সুস্বাস্থ্য নিশ্চিতে নজর রাখছে প্রাণী সম্পদ বিভাগ। খামারে খামারে গবাদি পশু চলছে পরিচর্যা, লক্ষ্য কোরবানির হাটে বিক্রি। সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে খামার, লালন পালন হচ্ছে গবাদি পশু। খামারিদের দাবি প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করছেন, খাওয়াচ্ছেন খোল, ভুসি সহ ঘাস। মোটা তাজা করতে গেলে আমরা ভয় পাচ্ছি যে এই গরমে কি হবে না হবে, যদি খাদ্য খেলে যদি মারা যায়। দেখা যাচ্ছে গরমের কারণে একটা এফএমডি একটা ভাইরাস, মানে বাংলায় বলে খুরা রোগ, এই রোগটা যে বিকার একটা আকার ধারণ করে দেখা যাচ্ছে অনেক খামারে হচ্ছে গরু মারা যায়। গরমের জন্য যে গরুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে। আপনার যে গরুগুলো অনেক বেশি দুধের গাভী, সেগুলো আগের মতো দুধ দিচ্ছে না। 150 গরু আছে, ভুসি আর খেয়ার খাওয়াইতেছি, আর 3 বেলা ঝাবাইতেছি। গরুর ফলন নাই। খামারিরা বলছেন বাড়তি গোখাদ্যের দাম, তাই পশু লালন পালনের খরচটাও বেড়েছে। আশা ভালো দামে বিক্রির। আমাদের ঘাসের জমি আছে এবং কি খড়কুট আছে, আমরা যা নিজস্বভাবে পাই, তাতে প্রাকৃতিক উপায়ে আমরা গরুগুলোকে লালন পালন করি। কিন্তু দানাদার খাদ্যর কারণে একটু সমস্যা, কারণ দানাদার খাদ্যর দাম একটু বেশি। গরমের বেশি কারণে গরু যাপন হয় 3 বার, তারপরে গরুর শরীর ঠিক থাকে না, খাওয়া কমে গেছে। প্রাণী সম্পদ অফিস বলছে চাহিদার চেয়ে এবার বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। মোটা তাজায় ক্ষতিকর কিছু খাওয়ানো হচ্ছে কিনা সে বিষয়েও চলছে তদারকি। নিরাপদ উপায়ে যেন গবাদি পশু হৃষ্টপুষ্ট করতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক তাদের খামারে আমরা পর্যবেক্ষণে আছি এবং আমরা গবাদি পশুর যে সংক্রামক যে ব্যাধির যে রোগ আছে সেগুলো আমরা নিয়মিত টিকা দিয়েছি, যেমন এফএমডি ভ্যাকসিন আমরা দিচ্ছি, তরকা দিচ্ছি, বাদা দিচ্ছি। জেলায় এবছর কোরবানি উপলক্ষে 6,24,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, সেখানে চাহিদা 2,17,000। সাবরিনা লিজা, যমুনা নিউজ। স্বাগত, দেখছেন বিজনেস টুডে। পেঁয়াজ সংরক্ষণে রাজবাড়ীর কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। তৈরি করে দেয়া হয়েছে তাদের জন্য মডেল ঘর, যেখানে আধুনিক পদ্ধতিতে 6 থেকে 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়। তবে এখানকার কৃষকেরা বলছেন সংরক্ষণের জন্য আরও মডেল ঘর প্রয়োজন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। সংরক্ষণ কার্যক্রম যথাযথ হলে বছর জুড়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। দেশে 16% পেঁয়াজ উৎপাদন হয় এখানে, কিন্তু সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়েন কৃষকরা। ভরা মৌসুমেই অল্প দামে বিক্রি করতে বাধ্য হন। উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়ে পড়েন। এই ধরনের ঘর পেলে আমরা 300-400 মন পেঁয়াজ রাখতে পারবো, একটা ঘরে রাখতে পারলে পরে ওই পেঁয়াজটা পচবে না, লাস্টে আমরা বিক্রি করতে পারবো ভালো। আমার 400 মন পেঁয়াজ তো আমার প্রতি বছরই হয়, তা এত কাল রাখবার পারিনি, তাই এবার সরকার ঘর দিচ্ছে, তা রাখবার পারতেছি। আগে রাখতে অনেক মোটা করে রাখতাম ঘরে, হানে একটু হালকা করছি, হানেও 300 মন পেঁয়াজ রাখছি। ভালো থাকবি। সময়ের সাথে প্রেক্ষাপট পাল্টাচ্ছে। পেঁয়াজ সংরক্ষণ ও পচন রোধে নির্মাণ করা হয়েছে মডেল ঘর। কংক্রিটের পিলারের উপর 25 ফুট লম্বা ও 15 ফুট চওড়া বাঁশ কাঠ দিয়ে তৈরি সংরক্ষণ এ ঘরটি। খরচ পড়েছে প্রায় 4 লাখ টাকা। এখানে 9 মাস পর্যন্ত পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করা যায়। এই ধরনের যে নতুন প্রকল্প সরকার নিচ্ছে, এটা যদি আগের থেকে নিত আরো ভালো হতো। এখন যেটাই নিচ্ছে আমরা আশা করতেছি যেখানে পেঁয়াজ দীর্ঘদিন রাখা যাবে এবং আমরা
পেঁয়াজের ন্যায্য মূল্য পাবো। এখন আমরা এই প্রথম ঘর পাইছি, আমরা এখানে 2 থেকে 300 মণ পিস থুইছি। এখান থেকে পিস এইভাবেই রাখা সবচেয়ে ভালো। রাজবাড়ীর কালুখালীতে 20টি মডেল ঘর নির্মাণ এবং হস্তান্তর হয়েছে। চলছে সংরক্ষণ কার্যক্রম। বালিয়াকান্দিতে চলছে 30 মডেল ঘর নির্মাণের কাজ। কৃষি বিপণন অধিদপ্তর থেকে পেঁয়াজ প্রতি বছর যে কৃষক তারা উৎপাদন করে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়, পচন রোধের জন্য আমরা এই মডেল ঘরটি নির্মাণ করছি রাজবাড়ীতে। সারা বাংলাদেশে আমরা প্রথমে 300 ঘর করেছি, এখন আবার সরকার এর ঘরের পরিমাণ বাড়ানো হয়েছে। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য এই কাটাই আমাদের সম্ভব। তো আমরা এই কৃষকদের এই বিপুল উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রকল্পসূচি প্রক্রিয়াধীন আছে। সেই কর্মসূচি অনুমোদন হয়ে যায় তাহলে আশা করছি রাজবাড়ী জেলার সব উপজেলায় এরকম ঘর নির্মাণ করা যাবে এবং কৃষকগণ তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে। চলতি বছর জেলায় 36,000 জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে 5 লাখ টন। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে লালমনিরহাটের বেশিরভাগ পুকুর এবং জলাশয়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্প দিয়েও মিলছে না চাহিদা মোতাবেক পানি। এতে লোকসানের শঙ্কায় রয়েছে মৎস্য চাষিরা। প্রথম দেখায় পতিত জমি বা গর্ত মনে হলেও আদতে এগুলো পুকুর। অনাবৃষ্টি ও গ্রীষ্মের খরতাপে শুকিয়ে গেছে পানি। পাম্প দিয়ে পানি তোলা হলেও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তীব্র তাপদাহে পানি গরম হয়ে যাওয়ায় মাছ চাষে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পানি সংরক্ষণের কৌশল অবলম্বন না করায় মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে পুকুরগুলো। শুষ্ক জলাশয় পুকুর এখন যেন গোচারণ ভূমি। লোকসানের শঙ্কায় মৎস্য চাষিরা। যারা মৎস্য চাষ করে বর্তমান বৃষ্টি না থাকায় মাছ চাষ করা অনুপযোগী হয়ে পড়ে গেছে। বৈশাখ মাস কিন্তু পানি হবার লাগছে না, আমাদের মাছ চাষ তত উৎপাদন করা সম্ভব হচ্ছে না। আমরা মাছ চাষ করতে পারতেছি না, বৃষ্টির কারণে শ্যালো দিয়ে পানি দিচ্ছি, পানি থাকতেছে না। আমরা তাতে অনেক ক্ষতিপূর্ণের মধ্যে পড়ে যাচ্ছি। মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, খুব তাপমাত্রা আর কি, প্রচুর তাপমাত্রার কারণে আর কি সমস্যা। যাদের বিদ্যুৎ আছে মোটর বা শ্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছেন, অনেক গরিব চাষি আছে মৎস্যজীবী, তারা ওই ব্যবস্থাগুলো করতে পারতেছেন না। লোকসান এড়াতে মৎস্য চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছ খাদ্য গ্রহণ কমাই দিতে পারে, এজন্য আমরা মাছ চাষিদেরকে মৎস্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত লিফলেটের মাধ্যমে তাদের যে বলা হচ্ছে যে কি করতে হবে এই সময়। জেলায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন 23,126টি পুকুর রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।